অপারেশন সিন্দুরের পর আবারও ভারত পাকিস্তান একেবারেই পরপর সংঘাতের একেবারেই দোরগোড়ায় পৌঁছে গেল। গুজরাটের সার ক্রিক এই সীমান্তবর্তী বিতর্কিত এলাকা নিয়ে পাকিস্তানের আগ্রাসনের জবাব দিতে গিয়ে গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কারভাবে পাকিস্তানের উদ্দেশ্যে থ্রেট দিয়ে বলেছেন যে নিজেদেরকে নিয়ন্ত্রণ করুন, নিজেদেরকে সামলান, এখতিয়ারের মধ্যে থাকুন, না হলে 1965 সালে আমরা ঢুকে আপনাদের করাচি বন্দরে পৌঁছে গিয়েছিলাম, এরপরে অপারেশন সিন্দুরে আপনাদের 9টি এয়ারবেস ধ্বংস করে এসেছি, আর এবারে শুধু ভূগোল নয় ইতিহাসও পাল্টে দেব আপনাদের, ইতিহাস ভূগোল একসঙ্গে পরিবর্তন করে দেব। সেই বক্তব্য শোনাবো। রাজনাথ সিং গতকাল এই বক্তব্য বলেছেন। কেন হঠাৎ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা, কেন সীমান্তে একেবারে সেনা মোতায়েন শুরু হয়ে গেল, এই পর্বটি আপনাদের জানা প্রয়োজন। তার কারণ সর্বাগ্রে রাজনীতিরও ঊর্ধ্বে রয়েছে আমাদের সুরক্ষা, আমাদের জাতীয় ঐক্য, আমাদের সকলের সুরক্ষা। তাই আজকে আপনাদের সামনে সেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশটি আপনাদের সামনে শোনাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং এই পর্বে যারা আমাদের সমর্থন করতে চাইবেন আমাদের জয়েন বাটনে ক্লিক করে অত্যন্ত সামান্য কিছু কন্ট্রিবিউট করে আপনারা আমার পাশে থাকতে পারেন এবং অনেক ব্লগিং ভিডিও আপনারা দেখতে পারেন। যারা পারবেন তারাই শুধুমাত্র জয়েন বাটনে ক্লিক করে আমাদেরকে সমর্থন করবেন। দেখুন, গতকাল যে ঘটনা ঘটেছে এবং আপনাদের আমি কয়েকদিন ধরেই বলে আসছি যে এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রামও যেমন উত্তাল, তারাও চাইছে ভারতের সঙ্গে মিশে যেতে। আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখেন, পিওকে একেবারেই মারাত্মকভাবে সেখানে উত্তাল। পাকিস্তানের সেনা নেমে গিয়েছে পাক অকুপাইড কাশ্মীরে, সেখানে পাকিস্তানের লোকজন দাবি তুলছে ভারতের সঙ্গে মিশে যাওয়ার জন্য। সেই আন্দোলনকে থামানোর জন্য পাকিস্তানের সেনা হিমশিম খাচ্ছে। ঠিক এই সময়ের মধ্যে এই সন্ধিক্ষণে নজর ঘোরানোর জন্য তারা গুজরাটের সার ক্রিক সীমান্তে, হয়তো এই জায়গাটি, এই সীমান্তটি আপনারা অনেকেই শোনেননি, আবার অনেকে শুনে থাকতে পারেন, গুজরাটের ওই কচ্ছের রান, ওই উপকূলের মধ্যে ভারত এবং পাকিস্তানের একটা জলপথ, সমুদ্রপথের একটা 96 কিলোমিটার একটা সীমারেখা রয়েছে। সেই ঐতিহাসিক এবং বিতর্কিত সীমারেখা, যেটা নিয়ে এতদিন পর্যন্ত খুব একটা জলঘোলা হতো না, পাকিস্তান হঠাৎ করেই গতকাল রাত থেকে সেখানে সেনা মোতায়েন করতে শুরু করে দিয়েছে, গত পরশু থেকে। এবং এর উত্তরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুজরাটের ভুজে সেখানে শস্ত্র পূজা অনুষ্ঠান উপলক্ষে গিয়েছিলেন এবং সেখান থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে কড়া মন্তব্য রেখেছেন, সেটা শোনাবো। তিনি বলেছেন যে তোমরা তোমাদেরকে সামলে নাও বা নিজেদেরকে এখতিয়ার সম্পর্কে সংযত হয়ে যাও, তা না হলে এই কিছুদিন আগে অপারেশন সিন্দুরের যে 9টি এয়ারবেস আমরা ধ্বংস করে এসেছি, কিংবা 1965 সালে এই ভারতের সেনাবাহিনী তোমাদের একেবারে করাচি বন্দরে চলে এসেছিল, ঢুকে গিয়েছিল। এবারে যদি আমরা আমাদের হস্তক্ষেপ করতে হয় তাহলে ইতিহাস এবং ভূগোল দুটো একসঙ্গে পরিবর্তন করে দেব। আবারও উত্তেজনা শুরু হয়েছে ঠিক এই মুহূর্তে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যে বক্তব্যটির কথা বললাম সেটা আপনাদের জন্য শোনাবো, শুনুন। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। শুনলেন বক্তব্যটি। আরো একটা কিন্তু যুদ্ধের মতো পরিস্থিতির জায়গায় ক্রমশ চলে যাচ্ছে। তার কারণ এই পাকিস্তান, এদের স্বভাবই হচ্ছে ভারতকে উত্তক্ত করা, এবং এই ভারতকে উত্তক্তের মাধ্যমে ভারত যদি কোনো একটা কিছু তাদের মধ্যে মিসাইল ছুড়ে দেয় তাহলে আবারও ওই ভিখারির ভান্ডার নিয়ে, ভিখারির পাত্র নিয়ে তারা আবারও বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেরিয়ে বলবে দেখো দেখো ভারত আমাদের আক্রমণ করে দিচ্ছে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের কিছু সাহায্য করো।
তাই সেই কারণে আবারও কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি এই মুহূর্তে, যারা খবর আপনারা শুনছেন, আমরা একসঙ্গে একবদ্ধ হব। ভারতবাসী সবসময় একবদ্ধ ছিলাম, একবদ্ধ হব। আমাদের মধ্যে কিছু বিভেদ ধরানোর চেষ্টা করে কিছু রাজনৈতিক নেতৃত্ব, নতুন করে তাদের নাম দিয়ে আজকের পর্ব কলুষিত করব না, কিন্তু প্রত্যেকে ভারতীয়রা আজকে বন্দে মাতারাম, জয় হিন্দ, বিজয়া দশমীর পাশাপাশি এই শব্দগুলো লিখবেন কমেন্ট বক্সে যেন আমরা দেখতে পাই। কিন্তু আমি আপনাদের সামনে বলবো যে হঠাৎ করে কেন এমন ঘটনা। দেখুন, ইদানিংকালে আপনারা জানেন যে ভারত মানে একটা কূটনৈতিকভাবে মাথা নোয়ানোর কোনো প্রচেষ্টাই করছে না আমেরিকার সঙ্গে। আমেরিকা ভারতের ওপর 50% ট্যারিফ লাগিয়েছে, প্লাস ওষুধের ওপর 100% ট্যারিফ লাগিয়েছে। এদৎ সত্ত্বেও এই মুহূর্তের নতুন ভারত কোন রকম মাথা ঝোকানোর প্রয়াস করেনি, কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনি মাথা ঝোকালেই কিন্তু এই পুরো ট্যারিফটা উঠে যেতে পারতো, কিন্তু ভারত তার শির দ্বারার জোর দেখিয়েছে, যেটা আমরা চেয়েছিলাম। কিন্তু এই পাকিস্তান আসিফ মুনির এবং শাহবাজ শরীফ তারা বারবার আমেরিকা যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এই সুযোগের সদ্ব্যবহার করছেন। এখন পাকিস্তান নতুন বাবার সন্ধান পেয়েছে। তাদের কিছুদিন আগে তাদের কটা বাবা আছে তারা নিজেরাই জানে না, তার কারণ কিছুদিন আগে চীনকেই তারা বাবা মানত। এই মুহূর্তে চীনের সঙ্গে গাদ্দারি করে তারা কার্যত আমেরিকাকেই বাবা হিসেবে, নতুন বাবা হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। এবং আমি আপনাদের একটা খবর দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটা ছবি দেখাচ্ছি, আসিফ মুনির দেখতে পাচ্ছেন, এখন শাহবাজ শরীফ দেখতে পাচ্ছেন হাসি হাসি মুখে, এবং এখানে ডোনাল্ড ট্রাম্পেও আপনারা দেখতে পাচ্ছেন একটা সুটকেসের মধ্যে কিছু পদার্থ রয়েছে, কিছু পাথর রয়ে গিয়েছে, সেগুলো দেখাচ্ছে। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে পাকিস্তানের, তারা দাবি করেছে পাকিস্তানের খনিজ পদার্থ, দুর্মূল্য নাকি খনিজ পদার্থ। ভাবুন একবার, তাদের দেশের খনিতে দুর্মূল্য পদার্থ রয়েছে, যদি থেকে থাকে তাহলে তো সেটা তাদের দেশের সম্পত্তি। সেগুলো ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছে, আত্মসমর্পণ করছে, নিজের মাটিকে বিক্রি করার চক্রান্ত করছে, করে ডোনাল্ড ট্রাম্পকে বলছে এই দেখো আমাদের এই খনিজগুলো রয়েছে, তোমরা আমাদের কাছে এসো, এই খনিজগুলো তোমরা পেয়ে যাবে, তার পরিবর্তে আমাদেরকে ওই টাকা দিতে হবে, ভিক্ষা দিতে হবে, ভিক্ষার ঝুলি আমাদের ভরিয়ে দিতে হবে। এইটা আমি বলছি না, এই কথা বলছে পাকিস্তানের পার্লামেন্টে। আমি আপনাদের সামনে তার নামটা একটু দেখে বলবো। আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা আইমল ওয়ালি খানের একটা ভিডিও আমি আপনাদের সামনে দেখাবো। আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা পাকিস্তানের আইমল ওয়ালি খান, তিনি প্রশ্ন করেছেন যে আপনারা কি মার্কেটিং এক্সিকিউটিভ নাকি, যে পাকিস্তানের পণ্য নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছেন, আর পাশে ম্যানেজার দাঁড়িয়ে বলছে হাসি হাসি মুখে, অর্থাৎ শাহবাজ শরীফকে বলছেন, সেনাপ্রধান গিয়ে সুটকেস খুলে দেখাচ্ছেন এই আমাদের সম্পত্তি, এই দোকানে এই জিনিস বিক্রি হয়, আর তারা গিয়ে বলছে, পাশে ম্যানেজার অর্থাৎ শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীকে বলছে, তিনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, এটা কি বিক্রি হওয়ার জিনিস নাকি আমাদের দেশমাতৃকা? এই প্রশ্ন তুলছেন স্বয়ং পাকিস্তানের মধ্যে থাকা পাকিস্তানের সাংসদ। আসুন সেই ভিডিওটা আপনাদের সামনে এবার রাখবো, আপনারা একবার দেখুন। आज किस हैसियत से हमारा चीफ ऑफ द आर्मी स्टाफ बाहर घूम रहे और ब्रीफकेस में रेयर व्हाट जोक, ये मजाक था। वो तस्वीर जिसने भी देखी, कौन सा चीफ ऑफ द आर्मी स्टाफ ब्रीफकेस में रेयर अर्थ मिनरल लेके जाएगा, और वो मुझे एक बेहतरीन ब्रांड स्टोर लग रहा था, जिसमें एक मैनेजर खड़ा बड़ा खुशी खुशी देख रहा था, एक दुकानदार बायर को कह रहे कि आ जाओ मेरे पास बड़ी अच्छी चीज है, ये खरीद लो। किस मुआहदे के तहत, किस कानून के तहत, किस आइन के तहत? ये तो डिक्टेटरशिप है। दिस इज सॉरी टू से नॉट डेमोक्रेसी। द मिनिस्टर ऑफ द लॉ अफेयर्स इज सिटिंग देयर। क्या पार्लियामान की कोई अहमियत है कि नहीं है? দেখলেন কত বড় নির্লজ্জ প্রজাতি হয়, বুঝতে পারেন? কিছুদিন আগে পর্যন্ত চীন ছাড়া কাউকে চিনত না, এখন তারা বুঝতে পেরেছেন যে চীনের থেকেও, শি জিনপিং এর থেকেও কর্তৃত্বময় কোনো একজন লোক এসেছে, যে পায়ে তেল মারা অত্যন্ত পছন্দ করে, যত তেল মারা যায় সে ততই খুশি হয়, এরকম একটা লোকের সন্ধান পেয়েছে পাকিস্তান। আর পাকিস্তান চিরকাল এইরকম লোকের সন্ধানে থাকে, বাংলাদেশও তাই। এরা চিরকাল এমন লোকের প্রভুর সন্ধানে থাকে, যে প্রভু পায়ে বেশি তৈল মর্দনের সুযোগ দেয়, এরা তাদের পায়ে পড়তে বেশি ভালো করে চায়। এতদিন পর্যন্ত শি জিনপিং এর পায়ে তৈল মর্দন করে অল্প কিছু যা পাওয়ার চেষ্টা করেছে, তার পরিণতি আপনারা দেখেছেন, যুদ্ধে চীনের সমস্ত অস্ত্র কোনো কাজে দেয়নি। এবার
দেখেছেন নতুন প্রভু এসেছে বাজারে, এবং সেই প্রভু ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ মানে একেবারেই কর্তৃত্বের সঙ্গে কথা বলছেন, একেবারেই তাকে পায়ে তৈলমর্দন করলে কিছু পাওয়াও যাচ্ছে আবার, আর তাকে আবার চটালে সে আবার রেগে আবার ট্যাক্সও আরোপ করে দিচ্ছে। তাহলে এই মুহূর্তে একটা সরীসৃপ প্রাণী, মেরুদণ্ডহীন প্রাণীর কাছে করবে তো কি করবে তৈলমর্দন ছাড়া? সেই কারণে নিজের দেশের মাটির কি কি অন্দরে খনিজ সম্পদ লুকিয়ে রয়েছে সেটা পাকিস্তানের সাধারণ মানুষের কথা চিন্তা না করে আমেরিকাকে গিয়ে দেখাচ্ছে, দেখো যে এই হচ্ছে আমাদের সম্পদ, তোমরা এসে লুট করে নিয়ে যাও, পরিবর্তে আমাদের টাকা দাও। বুঝতে পেরেছেন কেন পাকিস্তান আমেরিকাকে বলছে? তার কারণ মানে মাটির যে গভীরে খনিজ পদার্থগুলো থাকে, যদি থেকে থাকে, এরা তো মিথ্যা কথা বলে, এর আদৌ কিছু আছে কিনা সন্দেহ, এরা হয়তো ইরান থেকে কিনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, এরকমও হতে পারে। ডোনাল্ড ট্রাম্পকে বোকা বানাচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে এরা আবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করেছিল। যে ডোনাল্ড ট্রাম্প ইসলামিক স্টেট ইরানের ওপর বোমা চার্জ করেছে, সেই ডোনাল্ড ট্রাম্প একটা ইসলামিক স্টেটের ওপর আক্রমণ করা সত্ত্বেও এরা শান্তিতে নোবেল পুরস্কার দিতে চেয়েছে। বুঝতে পারছেন গোটা পৃথিবীর মুসলিম মানুষের কাছে পাকিস্তানের এই মুহূর্তে মর্যাদা ঠিক কোন জায়গায়, সেটা পাকিস্তান হারে হারে টের পাচ্ছে। ঠিক এই জায়গায় নিজেদের দেশমাতৃকার খনিজ পদার্থ উত্তোলন করার টেকনোলজি নেই, সেটা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে বলছে যে তোমরা এসো, আমাদের এই জিনিসপত্রগুলো তুলে নিয়ে তোমরা চলে যাও। তার জন্য আত্মসমর্পণ করছে এবং মিথ্যে প্রলোভন দেখিয়ে, এরকম কোনো কিছু পাকিস্তানের মধ্যে নেই, তা সত্ত্বেও মিথ্যে প্রলোভন দেখিয়ে তারা পাকিস্তানের অর্থ আদায়ের চেষ্টা করছে, এবং পাশাপাশি তাদের শক্তিতে বলিয়ান হয়ে ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ হলে এবার আমাকে বাঁচিয়ে দেবে। আগের বার শি জিনপিং বাঁচাতে পারেনি, এবার ডোনাল্ড ট্রাম্পের বাবাও তাদের বাঁচাতে পারবে না। আর সেই কারণে ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে আরো একবার সুর চড়িয়েছেন। তারা ভাবছেন যে এইটাই হচ্ছে মৌকা, এখন বাবা হচ্ছে দুটো বাবা, এক হচ্ছে চীন, এক হচ্ছে আমেরিকা, এই দুই বাবার এক বাবাতে কাজ হয়নি, অপারেশন সিন্দুরে এক বাবাতে কাজ হয়নি, এবার দুই বাবাকে নিয়ে এসেছে। দুই বাবাকে নিয়ে যদি এর পরের আরো একটা বিতর্কিত এরিয়া গুজরাটের আপনাদের বললাম স্যার ক্রিক, সেই জায়গাটার মধ্যে তারা অহেতুকভাবে একটা আগ্রাসন দেখাতে শুরু করে দিয়েছে, প্রচুর সেনা মোতায়েন করেছে, ভারতের সেনাবাহিনীও প্রস্তুত হয়ে গিয়েছে। ভুজে গিয়ে রাজনাথ সিং কাশ্মীর পাকিস্তান থেকে অত্যন্ত কাছে একটা সীমান্তবর্তী জায়গা থেকে গিয়ে সেখানে পরিষ্কারভাবে বার্তা দিয়ে এসেছেন রাজনাথ সিং। আবারও একটা যুদ্ধের আবহ যে কোনো সময় লাগতে পারে, তার কারণে এই পাকিস্তানকে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তবে নরেন্দ্র মোদী আগেই বলে রেখেছে যে আমাদের পরমাণু থ্রেট দেবেন না, তার কারণ তাদের বিকল্প আমাদের ভাবা রয়েছে। আপনারা সকলেই এই কঠিন মুহূর্তে আরো একবার আমাদের সময় এসেছে ভারতের পাশে দাঁড়ানোর, জাতীয়তা বোধ গড়ে তোলার। তাই প্রত্যেকে আমরা আজকে কন্ট্রিবিউট করব, আমরা সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, আমরা প্রত্যেকটা ইনফরমেশন খুঁটিয়ে জানবো। আপনারা চাইলে সংবাদ মাধ্যম থেকেও আপনারা আমার বলা এই তথ্যগুলো মিলিয়ে দেখতে পারেন যে আমি এক অংশ ভুল বলেছি কিনা। এনিওয়ে, আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা এবং জাতীয়তাবাদ অটুট থাকুক, এই প্রার্থনা রেখে আজকের পর্ব এখানে শেষ করলাম।